সুপ্রিয় সুধী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতির সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব আগামীর বাংলাদেশ নিয়ে। আমরা স্বপ্ন দেখছি এবং সম্ভাবনাও দেখছি, যে স্বপ্ন এবং সম্ভাবনার সাথে কতটুকু মিল রয়েছে। এবং আমরা জানি যে এক বছর আগে একটি সরকারের পতন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, এবং নতুন একটি সরকার গঠন হয়েছে যেটিকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে যারা ছিল এবং আছে, এবং তারপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আমরা দেখেছি একটি দল গঠন হয়েছে যেটির নাম হচ্ছে এনসিসিপি। আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ জেনে গিয়েছি সেই এনসিসিপির কর্মকাণ্ড এবং তারা আগামীর বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন এবং সম্ভাবনা দেখছে এবং জনগণকে দেখাচ্ছে। আসল স্বপ্ন এবং সম্ভাবনার সাথে কতটুকু বাস্তবতা বা আমরা যেটুকু প্রত্যাশা করেছি তার কতটুকু বাস্তবায়ন গত 11-12 মাসে হয়েছে, সেই বিষয়ে কথা বলবো। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আজ আমাদের বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমার একেবারে ডান পাশে বসে আছেন সবার পরিচিত মুখ এবং গণমাধ্যমের এখন অত্যন্ত পরিচিত মুখ সামান্তা শারমিন, এনসিসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জনাব সামান্তা শারমিন, আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ আয়োজনে। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি ভালো আছেন। এবং আমার সাথে আরেকজন আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সিনিয়র সাংবাদিক জনাব শাহাবুদ্দিন শিকদার। শাহাবুদ্দিন শিকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। সামান্তা শারমিন, আপনাকে দিয়ে অনুষ্ঠান আজকে আলোকপাত করতে চাচ্ছি। আমরা জানি যে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের আপনাদের যে আশা ছিল এবং আপনাদের যে বৈষম্যের শিকার হয়েছেন সেটির পরে আপনারা আন্দোলন করেছেন, সেই আন্দোলন আপনারা ফুললি সাকসেস হয়েছেন এবং সরকারকে পতন করিয়েছেন এর আগে যারা ক্ষমতায় ছিল আর কি। এবং তারপরে আপনারা অনেক জল্পনা কল্পনার পরে একটি দল আপনারা গঠন করেছেন যেটির নাম হচ্ছে এনসিপি। সারা বাংলাদেশে আপনারা এটি নিয়ে প্রোগ্রাম করেছেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি আর কি। তো আমরা তো কিন্তু যারা জনগণ রয়েছে, আমরা বলবো সারা বাংলাদেশের জনগণ আপনাদের কাছে কিন্তু অনেক প্রত্যাশা ছিল যে গত এক বছরে আপনারা অনেক স্বপ্ন দেখিয়েছেন, এগুলো সম্ভাবনা করবেন এবং সেগুলোকে আপনারা যে প্রত্যাশা আছে সেগুলোকে আপনার প্রাপ্তি ঘটাবেন। কিন্তু আপনি কি মনে করেন, এটি আপনার কাছে আমার ব্যক্তিগত প্রশ্ন, যে আপনি নিজের দিক থেকে কতটুকু স্যাটিসফাই বা জনগণকে কতটুকু আপনার স্যাটিসফ্যাকশন করতে পারছেন গত এক বছরে? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চ্যানেলের সকল সুধীয় দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প, এটা আমরা নানানভাবে দেখতে পেয়েছি। এটা তাদের স্লোগানে উঠে এসেছে, তাদের গানে উঠে এসেছে, কখনো কখনো আমরা সেটা গ্রাফিতি আকারে দেয়ালে দেখতে পেয়েছি। সেটার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে স্বৈরাচারী কাঠামো তৈরির একটি প্রক্রিয়া বাংলাদেশে রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে একটা ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাটা পরিবর্তনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের একটি কাজ, এবং এই কাজটা শুধুমাত্র এনসিপির নয়। আমরা মনে করি না এটা শুধু একটি রাজনৈতিক দলের ব্যাপার, এটা সকল রাজনৈতিক দলের ব্যাপার। যদি বলেন যে পুরো রাজনৈতিক পরিমণ্ডলের জায়গা থেকে আমি বলবো যে আসলে সন্তুষ্ট হওয়ার কোনো অপশন নেই। কারণ আমরা যে কাঠামো পরিবর্তন, যে ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছি, সেই ব্যবস্থা পরিবর্তন হয়নি। এই ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য প্রো পিপল একটি সিস্টেম না, এবং আমাদেরকে একটি মানুষের জন্য, জনগণের জন্য, তাদের উপকারের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য একটি সিস্টেম প্রয়োজন। আমরা সেখানে মনে হয় না খুব বেশি আগাতে পেরেছি, এবং আমাদেরকে অসংখ্য কাজ করার উপায় আছে। তবে একটা বিষয় হচ্ছে যে যখন ফ্যাসিজম একটা সিস্টেমে বর্তমান থাকে, তখন আপনি আসলে কোনো কথাই আসলে বলা যায় না। বাক স্বাধীনতা যেখানে হরণ থাকে, যেখানে আপনার স্বাধীন চলাফেরা হরণ থাকে এবং রাজনৈতিক অধিকার হরণ থাকে, তখন আসলে কোনো কথাই বলা যায় না। তো আমরা এখন কি বাংলাদেশে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলার সুযোগ হয়েছে, এবং আমরা এই বিষয়গুলো যদি রাজনৈতিক দলগুলো তাদের মাথায় রাখে, তাহলে আমার মনে হয় যে সামনের দিনের ভবিষ্যৎগুলো আরো তারা তাদের মোতাবেক সেই ম্যানিফেস্টোগুলো তৈরি করতে পারে। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনারা যতটুকু আপনারা প্রত্যাশা করেছিলেন যে প্রাপ্তি ঘটাবেন, কিছুটা হইলেও সেটার করেছেন এবং অনেকগুলো এখনো বাকি রয়েছে। অবশ্যই বাকি রয়েছে, কিন্তু অ্যাজ এনসিপি, এটা তো একটা পরবর্তীতে গঠিত একটি রাজনৈতিক দল, এনসিপি আসলে কতদিন সময় পেয়েছে সেটার পার্সপেক্টিভে আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখানে কিন্তু পুরনো অনেক রাজনৈতিক দল আছে, পুরনো অনেক এস্টাবলিশমেন্ট আছে, তাদের আসলে কি করণীয় ছিল, তারা কি করেছে এই গত এক বছরে, সেই জায়গাটা সহ আমাদেরকে পর্যালোচনা করতে। আপনারা কি তাদেরকে সাথে নিয়ে কখনো কাজ করতে চেষ্টা করেছেন কিনা? প্রত্যেকটি কাজ সেখানে কি কোনো মতের অমিল আছে কিনা বা কোনো কিছু, সেটি আমরা লক্ষ্য করেছি আর কি। তাদেরকে কি এক সূত্রে গাঁথার চেষ্টা করেছেন? যেমন আন্দোলনকে আপনারা একই সাথে করেছেন,
পরবর্তীতে কি একসাথে কাজ করার চেষ্টা করেছেন কিনা আপনারা? দেখুন, আন্দোলনের মুহূর্তে আমরা যেটা বারবার বলি যে গণ অভ্যুত্থানকে বারবার রিএনেক্টমেন্টের মধ্যে রাখতে হয়। তো এই গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে সকলে মিলেই একটা কমন শত্রুর বিরুদ্ধে, তাদের শত্রু আইডেন্টিফাই করে কমন শত্রুর বিরুদ্ধে তাদের লড়াইটা ছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে একটা মানে ছাত্রদলের একজন ছেলের কথা চিন্তা করেন বা একটা শিবিরের ছেলের কথা চিন্তা করেন, সে কিন্তু মাঠে ময়দানে লড়াইটা করেছে, বুলেট কিন্তু লাগলে তার গায়েই লাগতো, তার সিনিয়র নেতার গায়ে লাগতো না। এই রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছে। কিন্তু পরবর্তীতে তাদেরকে আসলে এই দলগুলো, প্রাক্তন দলগুলো আসলে কতটুকু একনলেজ করতে পারবে, তাদেরকে ওই জায়গাটা দিতে পারবে না, এটা জানার সত্ত্বেও এক ধরনের অনিরাপত্তার জায়গা থেকে তারা কিন্তু পুরনো স্ট্যাবলিশমেন্ট, পুরনো দলগুলোতে ফেরত গেছে। এতে করে আমার কাছে মনে হয় যে তরুণদের যে রাজনৈতিক বোঝাপড়া, সেটা আসলে আমরা কাজে লাগাতে পারছি না, এবং দলগুলো আসলে তরুণদেরকে এক ধরনের ক্যাডার বা সন্ত্রাসী হিসেবেই লালন পালন করে। সামন্ত সাহেব, আপনার কাছে আসবো। শাহাবুদ্দিন শিকদার, আপনার কাছে যেতে চাচ্ছি যে আসলে আপনিও দেখেছি আন্দোলন সংগ্রামের যোগসূত্রতে ছিলেন আপনি, এবং একনিষ্ঠভাবে আর কি। সেখানে হচ্ছে যে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম জনগণ, তার আপনি কি মনে করছেন যে আপনার সাংবাদিকতা অ্যানালাইসিস থেকে যে তার কতটুকু প্রাপ্তি ঘটাতে পারছে কিনা? আরেকটি হচ্ছে যে 1 বছর আগে যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এনসিপি, যেটি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন, তাদের যেইটুকু হচ্ছে যে মানুষের প্রতি যে তাদের প্রতি আস্থা ছিল বা মানুষের জায়গায় একটা মনে একটা জায়গা দখল করেছিল, তার কতটুকু রয়েছে বলে আপনি মনে করছেন? আসলে এনসিপি তো পরে গঠিত হয়েছে। আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আসলে মাঠে নেমেছিল, কোটা, এই কোটা সংস্কার নিয়ে মাঠে নেমেছিল। তারপর সেখান থেকে শেখ হাসিনার কিছু ভ্রান্ত কথাবার্তা, সবাইকে গড়পরতায় রাজাকার বলা, রাজাকারের বাচ্চা বলা, নাতিপুতি বলা, এখান থেকে একটু উত্তেজনার সৃষ্টি হয়। এবং সেই উত্তেজনার পর আপনার যখন আমাদের এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে ছাত্রদেরকে গুলি করা হয়, তখন কে বিএনপি কে জামাত এটা আর দেখা হয় নাই। সবাই আমরা যেমন মাঠে চলে গিয়েছি, আমরা চলে গিয়েছি আমাদের সন্তানদের রক্ষায়। আমরা কিন্তু একদম মূল এজেন্ট না, ছাত্ররাই মূল এজেন্ট। আমার যে ছেলে, আমার ছেলে ইখতিয়ার উদ্দিন শিকদার মাহিম, আমাকে এসে বলল যে আব্বু, আর তো ঘরে থাকা যায় না। সে বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু সে এসে বললো আর তো ঘরে থাকা যায় না, আমি বাইরে চলে গেলাম, যদি ফেরত না আসি তাহলে মাফ করে দিও। তো আমি কিন্তু আমার সন্তানের কাছ থেকে এটা শুনেছি। আমার সন্তান চলে গেল এবং সে আমাদের বসুন্ধরা অংশে নেতৃত্ব দিয়েছে সেখানে। তারপর সেই আমাদের সবাই তাকে মাহিম শিকদার নামে চিনে। দেখা গেল যে সেখানে তার যে দোকানপাটগুলো ছিল, এই দোকানপাটগুলো সে যেহেতু এই আয়ের উপরে ব্যবসা করে, দেখা গেল সেখানে সব দোকানপাটগুলো তার ভেঙে আগুন ধরিয়ে দিল, বিপুল ক্ষতি তার হলো। অর্থাৎ সে হচ্ছে সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমি সেখানে গিয়ে গেলাম, কিছু ছেলেদেরকে পানি দিলাম, আমরা এই আন্দোলনকে যাতে সঠিক জায়গায় যায় চেষ্টা করলাম। কিন্তু দেখা গেল যে আপনি অনেকের কাছে শুনেছেন যে আমাকে রামপুরা টেলিভিশন ভবন আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি, আগুন দিয়েছে, এই কথা বলে আমাকে ধরে জেলখানায় পড়া হলো। আমি জেল খাটলাম। বাস্তবতা, আমার যে বয়স, আমার যে অবস্থা, শারীরিক অবস্থা, আমার কিন্তু একটা টেলিভিশন ভবন ভেঙে দেওয়ার মতো অবস্থা আমার নাই, আমি পারি না। কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদেরকে জেলে পুরেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। এবং তৎকালীন পুলিশের যে লোকজনগুলো ছিল, পুলিশ কমিশনার রাজীব করে একজন, আপনার এই ডিবির একজন ডিসি ছিল, এরা আমার সন্তানের কাছে 50 লক্ষ টাকা চেয়েছে যে তাকে ছাড়া হবে, আর না হলে তাকে হাত পা উপরের দিকে ঝুলিয়ে পিটানো হবে। আমরা রাজি হয়ে গেছি একটা পর্যায়ে। কারণ আসল কথা বুঝতে হবে, মানুষের কাছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যাই কিছু বলেন, জীবনের নিরাপত্তা প্রথম। আমার ফ্যামিলি কর্জ করে, এটা বিক্রি করে ওটা বিক্রি করে তাদেরকে দিতে চেয়েছে, বাট অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবেও নির্যাতিত হয়েছি, জেলখানায় কষ্ট করেছি। তো এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে কথাটা আপনি বলছিলেন যে এনসিপির কাছে যে মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ করতে পেরেছে। এনসিপি খুব কম সময় পেয়েছে। এত কম সময়ে একটি দল প্রত্যাশা পূরণ করতে পারবে, এটা যারা আশা করে তারা বোকার স্বর্গে বসবাস করে, এটাই বাস্তবতা। কিন্তু এনসিপি কিছু ভুল করেছে। এনসিপির নেতৃত্বে যারা ছিল, আমি তাদের সাথে কথা বলতে পারি নাই। কথা বলতে 2-1 নাহিদের সাথে প্রেস ক্লাবে দেখা হয়েছে, এরকম 2-4 জন দেখা হয়েছে। আমার বাসাটাও ওইদিকে, নাহিদ সাহেবের বাসাটাও ওইদিকে। আমি তাকে একটু দেখি দূর থেকে, তার কথা বাদ দেন। আমি এই একজন
আমার সন্তানের মতোই, হাসনাত আব্দুল্লাহ, মনে হয় হাসনাত আব্দুল্লাহ নাম। এ যখন কথা বলে, এর চোখ যেভাবে পাকড়ায় বা এরা যেভাবে কথা বলে, আমার মনে হয় রাজনৈতিক ভাষাটা এরকম না হলেও, এই যে আমি আমার সামান্তা শারমিনের সাথে কথা বলছি, তার কথাগুলো গোছানো, আমি দেখলাম সে কতটুকু কথা বললো, কথাগুলো গোছানো, যুক্তি নির্ভর। ওই ভদ্রলোকও, আমাদের যে হাসনাত আব্দুল্লাহ, যুক্তি নির্ভর কথা বলেন, কিন্তু তার ডেলিভারিটা অসুন্দর, অসুন্দর। ওইভাবে যদি কথা বলে তো মানুষ কিন্তু তাদের প্রতি যে স্নেহ, যে ভরসা, যে ভালোবাসা, সেটা ঠিক থাকবে না। আমি আরেকজনের কথা টেলিভিশনে দেখলাম, একটু বলে নেই। তিনি বলছেন যে দাড়ি পাকা লোকজন, অতিবৃদ্ধ লোকজন, এই কথাগুলো বলে অতিবৃদ্ধ লোকজন, যাদের বয়স 60-এর কোঠায় চলে গেছে, 45-এর কোঠায় চলে গেছে, তাদেরকে দিয়ে কিছু হবে না। খুবই আপত্তিকর কথা। কারণ আমার সন্তানকে আমি গড়ে তুলেছি, সামান্তার বাপ সামান্তাকে গড়ে তুলেছে, হাসনাত আব্দুল্লাহর বাপ হাসনাত আব্দুল্লাহকে গড়ে তুলেছে। আমাদের নাহিদের বাপ আমার চেয়ে 6 বছরের ছোট, আমার মহল্লার প্রতিবেশী, তো তার বাপ তাকে গড়ে তুলেছে। তো আমার কথা হচ্ছে যে আমরা যারা গড়ে তুলেছি, আমাদের বয়স তো আসলে 60-এর কোঠায়, আমাদের তো দাড়ি পাকাই। তা আমরা তাদের জন্মদাতা, তাদেরকে যদি তারা অস্বীকার করে কথা বলে, আমার ছেলে কোত্থেকে শুনে এসছে, আমার ছেলে একদিন বললো যে এই তোমাদের প্রজন্মকে যদি সব মেরে ফেলা যায় তো এই রাষ্ট্রটা ভালো হবে। এই যে অশিক্ষা, এই যে অশিক্ষা, আমার কথা হচ্ছে এনসিপি করুক, অন্যরাই করুক, সকল রাজনীতি, সকল ইচ্ছা, সকল বিপ্লব, এগুলো হতে হবে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে। প্রবীণকে অস্বীকার করে যদি নবীন এগোতে চায়, সে নবীন পড়ে যাবে। এবং নবীনকে যদি উৎসাহ না দিয়ে, তাদেরকে যদি গালমন্দ, তাদেরকে একেবারে ভেসে গেছে, নষ্ট হয়ে গেছে, এ সমস্ত কথা বলে বেড়ায় প্রবীণরা, তাহলে সেই প্রবীণরা অপমানিত হবে, তাদেরকে দিয়েও কিছু হবে না। আমি একটা কথা বলি, কথাটা যুক্ত করতেই হয়। 5ই আগস্ট আমাদের এই বিপ্লব এবং বিপ্লব পরবর্তী যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সবকিছুর জন্য 5ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন, অতি গুরুত্বপূর্ণ দিন। 5ই আগস্ট ঢাকায় যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, তখন ওই যে ওরা 4 জন, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, কি যারা জানো আছে, এরা 4 জন যে আপনার রয়্যাল টিউলিপে চলে গেছে, আমি ধরে নিলাম তারা কোনো কিছুর জন্য যায় নাই। আমি ধরে নিলাম সেখানে ওই যে পিটার ডিহাস আছে না, একটু দাঁড়ান, এটা যায় নাই। আমি ধরে নিলাম সেখানে কোনো লেনদেন হয় নাই। আমি ধরে নিলাম সেখানে কোনো ষড়যন্ত্র হয় নাই। আমি এগুলো ধরে নিতেই চাই। এই ছেলেগুলো রক্তের সামনে দাঁড়িয়ে, গুলির সামনে দাঁড়িয়ে যে রাজনীতি করেছে, এরা এই দেশকে বিক্রি করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু তারা যে ভুলটা করেছে, এইরকম একটা দিনে, এইরকম একটা সুন্দর দিনে ঢাকাকে ফাঁকি দিয়ে তারা ওখানে গেল কেন? যেমন আমি একটা কথা বলেছিলাম, মামুনুল হক বাংলাদেশের একজন বড় মাপের আলেম, যখন এদেশে খুব বড় আন্দোলন হয়, সেই আন্দোলনের সময় মামুনুল হককে দেখলাম তার কথিত স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ের একটি রিসোর্টে গেল এবং সেখানে সে ধরা পড়লো। আমাকে অনেকে জিজ্ঞাসা করলো, কয়েকটা টকশোতে আমি কথা বলেছি, সেখানে কথা বলার সময় তারা আমাকে জিজ্ঞাসা করলো যে মামুনুল হক এটা কি স্ত্রী? আমি বললাম স্ত্রী কিনা জানি না, তবে ঢাকার রাজপথ যখন উত্তপ্ত, সবাই যখন আন্দোলন করছে এবং মাদ্রাসার ছাত্ররা যখন বুক পেতে দিচ্ছে গুলির সামনে, ঠিক তখন তার স্ত্রী হলেও তাকে নিয়ে সোনারগাঁয়ের ওই রিসোর্টে যাওয়া ঠিক হয় নাই। মামুনুল হকের সোনারগাঁ রিসোর্টে যাওয়াটা যেমন ঠিক হয় নাই, তেমন এনসিপির 4 জনকে এই মুহূর্তে রয়্যাল টিউলিপে মানায় না। একটা রাজনৈতিক দলের ভুল এবং হচ্ছে যে সবকিছু মিলিয়ে হচ্ছে তাদের চলতে হবে। সামান্তা শারমিন, আপনাদের যে বিষয়গুলো, আপনারা যে মানে 64টা জেলা প্রায় আপনারা হচ্ছে ভ্রমণ করেছেন এবং সর্বশেষ আপনারা ঢাকায় এসে আপনারা সমাবেশ করেছেন আর কি, আপনারা কি মনে করছেন যতটুকু আপনারা জনগণের সমর্থ পাওয়ার কথা, ততটুকু আপনারা কতটুকু পেয়েছেন বলে মনে হচ্ছে? অনেকে বলছে যে আপনাদের যেটুকু পাওয়ার কথা ছিল তার কোনো অংশই আপনাদের পূরণ হয়নি। আপনি কি মনে? আপনি তো সেই একেবারে 64 জেলা, আমি নিজে দেখেছি, আপনি প্রত্যেকটা জেলাতে আপনি অবস্থান করতেছিলেন নাকি, কি মনে করছেন আপনি? না, আমরা কভার করেছি 59টা জেলা আমরা কভার করতে পেরেছি। 5টা জেলা নানান কারণে মিসিং হয়েছে, আর আমি নিজে আরো 3টা ধরেন আমি কভার করতে পারিনি। আর তাহলে আমার যেটা মনে হয়েছে যে এইটা একজন পলিটিশিয়ানের জন্য মানে অত্যন্ত জরুরি যে বাংলাদেশের পুরো চিত্রটা তার সামনে
থাকা, তার থাকা। তার কাছে থাকা, এবং এবং আমরা যখন একটা জেলা থেকে আরেকটা জেলায় যাত্রা করছি, এটার কিন্তু একটা গ্র্যাজুয়াল চেঞ্জ আছে। এবং ওই জেলা সম্পর্কে দেখবেন যে আমাদের নেতারা যখন কথা বলেছেন, তখন ওই ওই জেলার ইতিহাস, প্রাক্তন ইতিহাস এবং বর্তমান সমস্যা, এগুলো তুলে ধরে কথা বলেছেন, এবং সেটাকে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি। এবং এটা নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করেছি, আমাদের একটা ধরনের স্টাডি আছে। তো এই যে একটা সুযোগ, মানে 1 মাসে এই এই এতগুলো জেলা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পাওয়া, এটা কিন্তু একটা একজন রাজনীতিবিদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। কিন্তু আমরা যখন জেলাগুলোতে গিয়েছি, আমরা তখন দেখতে পেয়েছি মানুষ আসলে আমাদের জন্য অপেক্ষা করেছিলেন, এবং যারা মাঠে ময়দানে লড়াই করেছেন সেই তরুণরাও ছিলেন, এবং সাইডে পিছনে দাঁড়িয়েছিলেন তাদের মা বাবারা এবং দাদারা, নানিরা আমাদেরকে দোয়া করার জন্য। এবং আমরা তো স্টেজ থেকে অনেক সময় চলে গেছি সরাসরি, কিন্তু আমাদের কারো সুযোগ হয়েছে স্টেজের পিছনে গিয়ে তাদের সাথে কথা বলার। আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা যারা ভিড়ের মধ্যে ভিতরে ঢুকতে পারছে না, তারা আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন। দেখার জন্য শুধু না, তাদের যে আমাদের প্রতি ভরসাটা আছে, একবার শুধু বলার জন্য যে তোমরা আগায় যাও, এটা থামানো যাবে না। একজন আন্টি আসছেন, উনি চকলেট নিয়ে আসছেন 2 বক্স, যে তোমরা চকলেট, মানে ওনাদের কাছে আসলে কিন্তু আমরা সন্তান, ওনাদের কাছে আমরা একদমই পিওর, মানে এখানে কোনো ইমোশনের কোনো ঘাটতি নাই, তাদের ওইখানে কোনো ধরনের এমন স্বার্থের জায়গা নাই। ওনারা আমাদের কাছে এতটুকুই চান যাতে আমরা সতের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, আমরা যাতে অন্যায়ের পথে না যাই, এবং বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যাতে আমরা না ভাসাই। ওনারা যে এইটুকু চান, এই বার্তাটুকু আমাদেরকে দিতে আসছেন, এবং 64 জেলার কাহিনী এরকমই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আমাদেরও অনেক আরো এঙ্গেজমেন্টের ইচ্ছা ছিল। আমরা অনেকগুলো জাতিগোষ্ঠী, অনেকগুলা কমিউনিটির সাথে আলাপ করেছি, আলাদা আলাদা কমিউনিটি, যেটা বিশেষভাবে বিভিন্ন এলাকায় থাকে, সব এলাকার সিনারিও একরকম না। তো আমরা হিন্দু জনগোষ্ঠীর সাথে আলাদা করে আলাপ করেছি, দলিত জনগোষ্ঠীর সাথে আলাদা করে আলাপ করেছি, মারমা জনগোষ্ঠীর সাথে আলাদা করে আলাপ করেছি। এই যে মানে এই যে একটা অ্যামালগামেশন, এই জিনিসটা কিন্তু একটা পলিটিশিয়ানের জন্য শিক্ষণীয়, এবং তারা সকলেই আমাদেরকে নানান মাত্রায় রিসিভ করেছে। কিন্তু আমি একটু যোগ করে দিতে চাচ্ছি যে শাহাবুদ্দিন শিকদার বলছিল, তিনি সিনিয়র সাংবাদিক, যে বলছিল যে কিছু ভুল আছে, এবং আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের যে সাংগঠনিক যে জেলাগুলো আছে, বিভিন্ন সময় কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন কথা শোনা যাচ্ছে, সেটি নিয়ে কিন্তু গণমাধ্যমে আসছে এবং লোকমুখে সেগুলো শোনা যাচ্ছে আর কি। এটা নিয়ে আপনাদের করণীয় কি, বা এটাকে আপনি কতটুকু আপনারা সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন? এটি কি আপনারা কি মনে করছেন না আপনাদের দলের জন্য এটি হচ্ছে যে বিরূপ মন্তব্য তৈরি হচ্ছে, বা এটি মানুষের মধ্যে একটা বিরূপ চিত্র তৈরি হচ্ছে আপনাদের জন্য? সেটা তো হচ্ছে। এখানে 2টা বিষয় বলি। 1 নাম্বার হচ্ছে যে আপনি দেখে থাকবেন যে কয়টা বিষয়ে একদম অভিযোগ এসেছে আমাদের কাছে, শুধুমাত্র গণমাধ্যমের ইস্যু না, গণমাধ্যমে আসলেও আমরা সেটাকে অ্যাকনলেজ করি, আমাদের শৃঙ্খলা কমিটি আলাদাভাবে আছে। কিন্তু এমন বিষয় যেগুলো গণমাধ্যমে আসেনি কিন্তু আমাদের ভিতরেই আসছে, সেগুলোকে প্রত্যেকটা বিষয়ে আমাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয়ে দ্রুততম সময়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমাদের যে সাংগঠনিক শৃঙ্খলা সিস্টেম, এটা অত্যন্ত ইনট্যাক্ট। এবং আপনারা স্যার যেই কথাটা উল্লেখ করেছেন যে 4 জন কেন গেল, এই বিষয়ে কিন্তু ওনারা আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মুখগুলো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ধরনের কার্পণ্য করি নাই যে সিনিয়র নেতা বলে আমরা তাদেরকে ছাড় দেবো। সেক্ষেত্রে নাহিদ ইসলামও ছাড় পাবে না, আমিও ছাড় পাবো না, এবং আমাদের দলের যে সদস্য এবং থানা কমিটির যে সদস্য, সেও ছাড় পাবে না। সকলের জন্য নিয়ম একই, যদি অন্যায় করে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখতে হয় যে এটা যেহেতু একটা আপকামিং ফোর্স, এবং এটা যেহেতু একটা খুবই সম্ভাবনাময় ফোর্স, আপনাদের সকলের কথাই এটা আমরা বুঝতে পারছি, সেই জায়গা থেকে কিন্তু এই সম্ভাবনাকে নষ্ট করার জন্য অনেকেই আতাত করছে। এবং এস্টাবলিশমেন্টের নানান পক্ষ, ডিজিএফআই থেকে শুরু করে অন্যান্য এজেন্সি, আপনারা জেনে থাকবেন যে কখনোই বাংলাদেশে একটা সম্ভাবনার জায়গা তৈরি হলে তারা ওখানে গিয়ে ওইটাকে নষ্ট করা, ভাগ করার এক ধরনের প্রচেষ্টা করে। এবং এনসিপির মধ্যেও সেই সম্ভাবনা, এই যে এই অ্যাকশনটা, ভাগ করার প্রচেষ্টাটা এটা আছে। এবং এখানে নষ্ট করা, মানুষকে চারিত্রিক গুণাবলী তার বিনষ্ট করার একটা প্রচেষ্টা আছে, এটা স্বীকার করে বাকিটা আমাদেরকে একটু দেখতে হবে। এনসিপি নিজেদেরকে সরকার দলীয় মনে করে কিনা, বা হচ্ছে যে এনসিপি 300 আসন এখন নির্বাচন করতে চাচ্ছে, সেখানে সরকারের পক্ষ তাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে সরকার তাদেরকে সাপোর্ট দিচ্ছে আর কি। এরকম বিষয়গুলোকে আপনি কি কখনো অ্যানালাইসিস করছেন, বা এগুলো নিয়ে আপনি কয়েকবার কথাও বলেছেন? আমরা এই বিষয়গুলো আপনার থেকে শুনবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, আমরা যাবো সুপারসান কেবলসের শুধু ছোট্ট একটা বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই।
বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম আগামীর বাংলাদেশ নিয়ে। সেখানে অনেক সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলো কিভাবে হচ্ছে আমরা শেষ পর্যন্ত আমরা সেই সম্ভাবনার জায়গায় গিয়ে পৌঁছতে পারি এবং হচ্ছে যে আমাদের যে প্রত্যাশা রয়েছে প্রাপ্তি ঘটাতে পারি, সেগুলো কথা বলছিলাম। সামান্তা শারমিন আছেন আমাদের সাথে, এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব, এবং আমার সাথে আছেন শাহাবুদ্দিন শিকদার, সিনিয়র সাংবাদিক। শাহাবুদ্দিন সাহেব, বিরতির আগে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে তাদের যে বিষয়গুলো আছে, তারা 300 আসন মনোনয়ন দিতে অলরেডি হচ্ছে তারা প্রস্তুতি গ্রহণ করছে, এবং সরকারের পক্ষ থেকে অনেকে মনে করছে তারা সরকারে তাদেরকে ফুললি সাপোর্ট দিচ্ছে এবং সরকারি দল মনে করছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? সেভাবে কি তারা বেশি ফায়দা নিচ্ছে কি না দেশের? আসলে আপনি যেটা বলেছেন যে তারা সরকারি দল কিনা, এক বাক্যে উত্তর দেব, তারা সরকারি দল না। যেহেতু তাদের একসাথে যারা রাজনীতি করেছে তাদের সতীর্থ কয়েকজন সরকারে আছে, একটু সুবিধা তো পাবেই। আচ্ছা, আর আরেকটু সুবিধা তাদের পেতেই হবে। এই কারণে যে যাই কিছু বলুক না কেন, এই আন্দোলনে বিএনপি ছিল, এই আন্দোলনে জামাত ছিল, শিবির ছিল, আরো অনেক দল ছিল। আমি একটি আলোচনা করব। আমি সত্যি করে বলি, একদম খাস আওয়ামী লীগ পরিবার, সেখানেও দেখা গেছে স্বামী আওয়ামী লীগ করে, ভাই আওয়ামী লীগ করে, সন্তান মাঠে চলে গেছে, সাথে সাথে সেও মাঠে চলে গেছে। অর্থাৎ এইখানে কোনো দলই, আওয়ামী লীগের খুব বেশি যায় নাই, কিন্তু কিছু লোক গেছে, কিন্তু বিএনপি, শিবির, জামাত এবং অন্যান্য দল এই আন্দোলনের সাথে সংযুক্ত হয়েছে। কিন্তু যত কথাই বলেন, সবচেয়ে বেশি আপনার এই আন্দোলনকে টেনে নিয়েছে আপনার ওই বৈষম্য বিরোধী ছাত্ররা। এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু তারা এটা আন্দোলনকে টেনে নিয়েছে, সুতরাং তারা বিপ্লবোত্তর সময়ে একটু সুযোগ সুবিধা বেশি পাওয়ার কথা, পেতেই হবে। কিন্তু যেখানে আমি কথাটা বলতে চাই সেটা হচ্ছে, যখন একটি বিপ্লব হয়, বিপ্লবের পরে বিপ্লবীদের বিপ্লবী থাকতে হয়। বিপ্লবের উত্তরসূরি যখন সচিবালয়ে চলে যায়, তখন আর বিপ্লব টিকে না। তাদেরকে শহীদ মিনারে থাকা উচিত ছিল, তাদেরকে অন্য কোথাও থাকা উচিত ছিল। বিপ্লবের উত্তরসূরিরা বিপ্লবোত্তর সময়ে তাদেরকে সেইভাবে চলা উচিত ছিল। আজকে সামান্তা শারমিনকে আমি খুব সহজ পোশাকে দেখছি। আমি এই বিপ্লবের অগ্রনায়ক সবাইকে সেইভাবে দেখতে চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম, অন্যরা দেখতে চেয়েছিল, সমাজ দেখতে চেয়েছিল যে এরা সাধারণ টি শার্ট পরে চলে যাবে এক জায়গায়, এটা করবে ওইটা করবে। এবং দুটো জিনিসের প্রতি বিপ্লব নষ্ট হয়, দুটো জিনিস দিয়ে। সব সময় বিপ্লব নষ্ট হয় দুটো জিনিস দিয়ে। আমি অত তাত্ত্বিক কথা বলবো না, খুব সহজ কথা বলবো। দুটো জিনিস দিয়ে নষ্ট হয়, একটা হচ্ছে টাকা আর একটা নারী। টাকা এবং নারী। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের সাব এজেন্ট দিয়ে বিপ্লবকে নষ্ট করার জন্য তারা দুটো জিনিস ব্যবহার করে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে নারী। ওই হানি ট্র্যাপ বলতে যা বুঝেন। তো বিপ্লবোত্তর সময়ে যেহেতু এখানে যারা বিপ্লব করেছে তারা তো শেষ পর্যন্ত যুবকই, তারা তো শেষ পর্যন্ত মানুষই। সুতরাং এই যে লোভনীয় অফার, সেই অফার থেকে দূরে থাকাটা বেশ কঠিন। আমি একটা সরাসরি উদাহরণ দেব। আমি একদিন এলজিআরডির সেক্রেটারি রুমে গেলাম। আমি আমার বনশ্রীর কিছু লাইট টাইট লাগানোর জন্য তার সহযোগিতা চেয়ে। তা আমি বসে আছি, এমন সময় খুব বাচ্চা একটা ছেলে প্রবেশ করলো সেখানে, বয়স 23 কিংবা 24। ছেলেটা এসে আপনার এলজিআরডি সেক্রেটারিকে বলল, শোনেন, আপনি ডিপিএচির 4 জনকে এইভাবে বদলি করেছেন, ওটা বন্ধ করেন। আর এলজিআরডি অমুক অমুকরে আপনি বদলি করে দেন, এটা আপনার উপদেষ্টা দেখতে চেয়েছে। আমি বসা দেশের, আপনারা যেভাবে যে দেখেন, আমি তো 40টা বছর সাংবাদিকতা করেছি, রক্তটা একটু অন্যভাবে চলে। আমি সেক্রেটারিকে বললাম, উনিকে? তখন উনি বললেন যে উনি আমাদের উপদেষ্টা মহোদয়ের এপিএস। এপিএস এভাবে আপনাকে কথা বলে কেন, আপনি সেক্রেটারি? তো এরপরে ছেলেটা একটু খুব ঝাড়ি মেরে চলে গেল। তারও 20 দিন পরে শুনলাম যে ওই ছেলেটি 300-400 কোটি টাকার মালিক। এটা কতটুকু সত্য, এটা
অনেক তদন্তের পরে বোঝা যাবে, কিন্তু যাহা রটে তাহার কিছুটা তো বটে। 300-400 কোটি টাকা না হোক, তার একটা টাকা হয়ে গেছে। আমার মাথা তখন আমাকে একটা সাই দিল, ইয়েস, যে ছেলেটার কথায় যে ডিপিএইচ এর এই কয়েকজনকে বন্ধ করেন আর এলজি ইডির ইঞ্জিনিয়ারদের এভাবে দিয়ে দেন। তখন আরেকটা কথা শুনলাম, ওখানেই একজন ছিলেন, উনি বললেন যে এই ছেলেটি ব্যক্তিত্ব আছে। আমাকে বলল যে এই ছেলেটির ব্যক্তিত্ব আছে, এপিএস এর ব্যক্তিত্ব আছে। কিরকম? যে এলজি ইডির কয়েকজন ইঞ্জিনিয়ার তার সাথে হ্যান্ডশেক করতে চেয়েছিল, সে হাত সরিয়ে দিয়েছে, সবার সাথে হ্যান্ডশেক করে নেই। হল তো আস্থা বেয়াদব, এটা আস্থা বেয়াদব যে হ্যান্ডশেক তো স্বাভাবিকভাবে করবে, এইটার জন্য হাত সরাই দিতে হবে কেন? তো কিছুদিন পরে যে অভিযোগগুলো তার কাছে চলে আসে, যে বিষয়গুলো শুনতেছি, এখন তো এটা অনেকটাই এস্টাবলিশড। তো এরকম আপনি যদি অর্থের লোভকে সংবরণ করতে না পারেন, আপনি যদি এই যে কি নীলা ইসরাফিল করে একজন, এই দলেরই তো অংশ এক সময়, এই আন্দোলনেই তো সে লড়াই করেছে। আজকে সেই মেয়েটা এই সুন্দর একটা আন্দোলন, একটি সফল আন্দোলন, সফল একটা বিপ্লব, সেই বিপ্লবীদের নামে যে সমস্ত কথা ওই তুষারের নামে যেভাবে ছড়াচ্ছে, আরে বাবা কিছু না হলে তো ছড়ায় না। এবং আমরা যে ভিডিওগুলো দেখছি, আমরা যে ভয়েস রেকর্ড শুনছি, আমাদের বিপ্লবী সন্তানদের, যারা আমাদেরকে রক্ষা করবে, যারা আগামী দিনে এই বাংলাদেশকে নতুন বন্দোবস্তের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ গড়বে, আমি তাদের কাছে প্রত্যাশা করব তারা যেন আরো সতর্ক হয়। তাদের দুটো লোভ, টাকা এবং নারীর লোভ, এই দুটো থেকে তারা যেন সরে আসে। তারা যদি লোভ করে আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এখানে বসে বলতে চাই, তারা যদি এই লোভ করে, তারা শুধু এই দেশটাকে ধ্বংস করবে না, নিজেরাও ধ্বংস হয়ে যাবে। সুতরাং সময় এখন আছে, তাদেরকে এখনই সতর্ক হতে হবে। সামন্ত শারমিন, শুনছিলাম অনেক অভিযোগের কথা, সেগুলো আপনারা বলছেন যে আপনাদের দলের পক্ষ থেকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বাগে। 300 আসলে একটু অন্য প্রসঙ্গে আসে, সামনে নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছে, এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা তিনিও বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর কি। আপনাদেরও প্রস্তুতি কতটুকু, বা আপনার ফেব্রুয়ারি নির্বাচনের জন্য কোনো প্রস্তুতি আছেন কিনা, বা 300 আসনে মনোনয়নের বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা, বা এনসিপির ভবিষ্যৎ কোন দিকে আপনারা নিয়ে যেতে চাচ্ছেন? প্রথমত অনেকগুলো প্রশ্ন জুড়ে দিয়েছি আপনাকে, একটু ক্লিয়ার করে দিই। নীলা ইসরাফিল নাগরিক কমিটিতে ছিলেন, এরপর নাগরিক কমিটি থেকে যখন পার্টি হয়েছে তখন আমাদের নাগরিক কমিটি শুধুমাত্র 3টা পোস্ট বাদে বাকি সব পোস্ট এবং সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, এবং ওই কমিটি থেকে আর কোনো নতুন পার্টির উদ্যোগ নেওয়া যাবে না, এই মর্মে একটা জেনারেল মিটিং এ রেজুলেশন আছে। নীলা ইসরাফিল নাগরিক কমিটিতে ছিলেন, উনি পার্টিতে আসেন নাই, এবং এরকম অনেকেই আছে যে নাগরিক কমিটিতেই রয়ে গেছে কিন্তু তারা পার্টিতে আর আসেন নাই। এখন এটা চলে গেল, আমি পরের প্রসঙ্গে আসি। নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রধানত আমাদের পদযাত্রায় আমরা বলেছি আমরা নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। বাংলাদেশে এই কাঠামোটা একটি সাংবিধানিক কাঠামোর মাধ্যমে এটা এসেছে। একটা দেশের সাংবিধানিক কাঠামোই যখন স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে কায়েম করার জন্য যথেষ্ট এবং উপযোগী, তখন হচ্ছে আর আইন কাঠামোর দিকে আপনার তাকাতে হয় না, মানে সংবিধানটাই যথেষ্ট স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ কায়েম করার জন্য। কিন্তু তার ব্যতীত বাংলাদেশের যত আইন কাঠামো আছে সেগুলো বেশিরভাগই খুবই ব্যাকডেটেড এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং গণতান্ত্রিক কাঠামোর জন্য উপযোগী না। এবং একই সাথে আপনাকে আইন কাঠামো যখন পরিবর্তন করতে হবে সেটার জন্য তো ম্যান্ডেট লাগে, সেটার জন্য ম্যান্ডেটের জন্য আপনার সাংবিধানিক কাঠামোকে পরিবর্তন করতে হচ্ছে। মানে এই জিনিসগুলো আপনারা যখন, মানে আমি আর ব্যাখ্যায় গেলাম না কারণ অত সময় পাওয়া যাবে না। তো সংবিধান বিশেষজ্ঞ যারা আছে তাদের কথাগুলো যদি আপনারা শোনেন, শুধুমাত্র 72-এর সংবিধানকে ইস্যু করে যেই ধরনের আর্গুমেন্ট করা হয় সেটা এখন আর বাংলাদেশের জন্য উপযোগী না, একটা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য আর উপযোগী না। এখন আমরা যখন বলি যে বাংলাদেশ নতুন রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক বা 2.0, আপনার তো নতুন একটা পর্বে প্রবেশ করতে হবে। আপনার দেশটা একটা জনযুদ্ধ দেখেছে, আপনার দেশটা তার মধ্যে দিয়ে ওই জনযুদ্ধের পরেও ওই যারা জনযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের দ্বারাও নির্যাতিত হয়েছে। তারপরে একটা 90-এর গণঅভ্যুত্থান দেখেছে, তারপরে 24-এর গণঅভ্যুত্থান দেখেছে। আর কতটা লড়াই করলে, আর কতটা পরিবর্তনের কথা, আর কত আকুতি, আর কত রক্তের মাধ্যমে আমরা বুঝবো যে এই দেশের সাংবিধানিক কাঠামোতে গন্ডগোল আছে। তো এই নতুন সংবিধানের জন্য তো আপনার আর কোনো নির্বাচনের সিস্টেম নাই গণপরিষদ ছাড়া।
কিন্তু এখন ঠিক তো আছে? নির্বাচন তো একেবারে সন্নিকটে, বেশি আর সময় নেই। তার এটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুরো স্ট্যাবলিশমেন্ট, বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার সকলে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সকলে মিলে পুরো পরিস্থিতিটাকে একমাত্র সংসদীয় নির্বাচন কেন্দ্রিক করে তুলেছে। আমরা নির্বাচন চাই, কারণ আমরা একটা রাজনৈতিক দল মাত্রই নির্বাচন তার একটা প্রায়োগিক এবং প্রায়োরিটির বিষয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো আলাপ আলোচনা যখন নির্বাচন কেন্দ্রিক হয়, তখন হচ্ছে আমরা জানি না যে পরিবর্তনকামী যারা, তাদের আসলে কথা বলার কোনো জায়গা আছে কিনা। এখন পুরো আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের জন্য আমাদের এখনো লড়াই বাকি আছে, এবং বাংলাদেশে এই লড়াইটা হবেই, অবশ্যম্ভাবী। আমাদেরকে যে ধরনের পরিস্থিতিতেই ঠেলে দেওয়া হোক না কেন, আমরা প্রস্তুত আছি। প্রধান উপদেষ্টা যখন বলেন যে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না, গণভোটে দিলে এই টপিকগুলো তারা বুঝতে পারবে না এবং ভোট দিতে পারবে না, এটা আমরা খুবই মর্মাহত হই। যখন বাংলাদেশের মানুষ নিজের ছেলেকে এবং নিজের সন্তানকে রাস্তায় পাঠিয়ে দিতে দ্বিধা করে নাই, তখন কিন্তু তার রাজনীতি বোঝে কি বোঝে না সেটা নিয়ে আমরা কোনো প্রশ্ন করি নাই। তার ছেলেকে এবং তাকে আমরা সাদরে গ্রহণ করেছি আমাদের মিছিলের সামনে। কিন্তু এখন যখন প্রশ্ন উঠে যে সংস্কারের বিষয়ে তারা বোঝে কি বোঝে না, এবং বুঝানোর দায়িত্ব যে তাদেরই, এই জিনিসটাকে পুরোপুরি অ্যাভয়েড করে কথা বলা হয়, এটা আমরা মনে করি যে এটা আসলে বাংলাদেশের মানুষকে তার নাগরিকত্বের জায়গা থেকে তার যে মর্যাদা, এটাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সেটি আপনাদেরই সরকার এবং আপনারাই তাকে কিন্তু এখানে বসিয়েছেন আর কি। তারা যদি সেদিন নাও করে, সেটা কিন্তু আপনাদের দায়, একবার কিন্তু আপনাদের, কারণ আপনারা তাকে দিয়ে করাতে পারছেন এরকম বিষয়। শাহাবুদ্দিন শিকদার, যেটি হচ্ছে যে নির্বাচন এখন সংস্কার, নির্বাচন এবং আগামীর বাংলাদেশ, এটা নির্বাচন, সরকার গঠন হবে, অনেকগুলো দল অলরেডি নির্বাচন করার জন্য তাদের প্রস্তুতি একেবারে সারা দেশে নিয়ে নিয়েছে আর কি। আপনি কি মনে করছেন যে সঠিক সময়ে বা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে, সেই সময়ের মধ্যে নির্বাচন হবে এবং নতুন সরকার আসবে, বা এনসিপির পক্ষ থেকে বলছে সংস্কার ছাড়া নির্বাচন নয়, সবকিছু মিলে কি অবস্থা বুঝতে পারছেন আপনি? আপনি তো কলাম লিখেন এবং বলছেন দৈনন্দিন এই গণমাধ্যমে কথাগুলো। সংস্কার দরকার, কিন্তু একটি বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। এক বছরে আমরা কি করলাম? এক বছরে আমরা কি সংস্কার করতে পেরেছি? আরো ধরেন 6 মাস বাকি আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আরো 6 মাস বাকি আছে। আমরা এই 6 মাস সহ আমরা আসলে কি সংস্কার করতে পারলাম? আমরা এই 1.5 বছরে কোনো সংস্কার করতে পারি নাই, কোনো সংস্কারই হয় নাই, কিচ্ছু হয় নাই, কোথাও না। আমরা কতগুলো সংস্কার কমিটি গঠন করেছি, একটা ঐক্যমত কমিশন হয়েছে, সেখানে একটার পর একটা মিটিং হচ্ছে, কিন্তু আসলে একদম কোনো সংস্কার কোথাও হয়েছে এটা অন্তত আমার চোখে পড়ে নাই। আগে যা ছিল তাই আছে। করিম সচিব ছিল, রহিমকে বসানো হয়েছে। আচ্ছা, আপনি বলেন তো, যে মানুষটি এই যে এখন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হচ্ছে, তার ক্যারিয়ার তো আমরা দেখছি যে সে কোথায় ছিল, সে কোথায় কোথায় থেকে এই ফ্যাসিস্ট সরকারের তল্পি বাহক হিসেবে কাজ করেছে। আজকে তাকে এনে আর এক জায়গায় বসানো হচ্ছে, আর একজনকে আগে। অর্থাৎ ওই বুড়িগঙ্গার পানি বালুতে নেওয়া হচ্ছে, বালুর পানি বুড়িগঙ্গায় নেওয়া হচ্ছে। আপনি তো জানেন যে বুড়িগঙ্গার পানিও পচা, বালু নদীর পানিও পচা। সুতরাং এই পানি এখান থেকে আনলে নিলে পানির গুণগত কোনো পরিবর্তন যেমন হবে না, ঠিক তেমনই আমাদের এইভাবে একটু একটু পরিবর্তন করে এগুলো কোনো কাজ হবে না। সংস্কার দরকার, কিন্তু এই যে একটি অনির্বাচিত সরকার বর্তমানে আছে, এই অনির্বাচিত সরকার আর কতদিন থাকবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। আচ্ছা, যে এরা আর কতদিন থাকবে। সুতরাং আমার কথা হচ্ছে যে এই সংস্কারের যে বিষয়গুলো, এগুলো টেনে নিতে হবে, করতে হবে, এবং ভবিষ্যতে যারা সরকারে আসবে, সে বিএনপি আসুক, জামাতি আসুক, এনসিপি আসুক, তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে জাতির সামনে, যা আমরা এই যে সংস্কারের যে কথাগুলো এসেছে, জুলাই সনদে যে কথাগুলো এসেছে, যে বিভিন্ন কথাবার্তাগুলো এসেছে, এগুলো আমরা যতটুকু পারি এই সময়ের মধ্যে করব, এবং ভবিষ্যতে আমরা একদম দাসখত দেব যে আমরা পরবর্তীতে এই সংস্কার কর্মসূচি প্রবাহমান রাখবো, এবং এগুলোর প্রত্যেকটি সংস্কার করতে হবে। এটা সংস্কার ছাড়া এ জাতির এগিয়ে যাওয়া খুব মুশকিল, খুবই মুশকিল। দুর্নীতি রোধ করতে হবে, আমাদের অর্থনৈতিক যে চোরাবালি সেগুলো দূর করতে হবে, আমাদের বিদেশে যে অর্থ পাচার, ডলার পাচার, এটা বন্ধ করতে হবে। আমাদের মধ্যে যে এক ধরনের ভাব আছে যে টাকা থাকলেই সে বড়,
টাকা থাকলেই বড়, টাকা কোন পথে আপনি ইনকাম করলেন এটা বড় কথা না। আচ্ছা, আমার টাকাওয়ালা মানুষ, শেষ কথা। সে টাকাওয়ালা দুর্নীতিবাজ, সে মসজিদের সভাপতি হচ্ছে, টাকা আছে সে বিভিন্ন জায়গায় যায় প্রধান অতিথি হচ্ছে, টাকা আছে সে বুদ্ধিজীবী হয়ে যাচ্ছে, টাকা আছে সে প্রভাবশালী হয়ে যাচ্ছে। টাকা কেড়ে নিতে হবে এবং খুঁজে বের করতে হবে এই লোকগুলো টাকাগুলো কোথা থেকে পেয়েছে। এই কোথা থেকে পেয়েছে এই উত্তর যদি তৈরি করা যায়, এটা হবে সবচেয়ে বড় সংস্কার এবং দেশ তখন ভালো হবে। সামন্ত শারমিন, এক কথায় যে আপনাদের এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে স্বপ্ন দেখছেন, সম্ভাবনা আছে বা আপনারা একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, অনেক কষ্ট করছেন, সরকার পতন ঘটিয়েছেন আপনারা একেবারে আন্দোলন করে আর কি। এক কথায় হচ্ছে যে এনসিপিকে আপনারা কোথায় দেখতে চাচ্ছেন? প্রথমত মানে আপনি তো অল্প কথা। হ্যাঁ, আপনি তো বলেছেন যে সরকারকে মানে ইউনূসকে আমরা বসিয়েছি। উনি এক ধরনের কথা বলেছেন যে ছাত্ররা আমাকে, হ্যাঁ ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে এটা রেটরিক মাত্র, ওই মতো আসলে উনি কাজ করেন নাই আর কি। এখন পরবর্তী যে বিষয়টা একটা আলাপ এসেছে, রাজনৈতিক সংস্কৃতিটা যদি পরিবর্তন না হয় এবং আপনার নির্বাচন যদি এখনো অর্থকেন্দ্রিক এবং মাফিয়া কেন্দ্রিক থাকে এবং ওইটা যদি থাকে, আপনি এখানে ধরেন আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এবং সেই জায়গা থেকে কিন্তু আমার পরিবারে কোনো পলিটিক্যাল ব্যাকআপও নাই। এটা ছাড়া একজন মানুষ তারপরও নির্বাচন করতে পারবে, রাজনীতি করতে পারবে, এবং সেটার জন্য আসলে তার অর্থের প্রয়োজন হবে না, তার সদিচ্ছা এবং মানুষের প্রতি কমিটমেন্টটাই আসল হয়ে উঠবে। এটার কোনো সিস্টেম কিন্তু বাংলাদেশের নাই, এবং এই সিস্টেমটা যে নাই, এটাকে যে আমরা গুরুত্ব দিচ্ছি না, এটা আসলে আমাদের জন্য একটা বুমেরাং হয়ে উঠবে। কারণ এইটা যদি আমরা বুঝতে না পারি যে প্রত্যেকটা নির্বাচনে এখানে 100 কোটি টাকা আসন ভিত্তিক ভ্যারি করে, কোথাও 2 কোটি টাকা খরচ করলেই হয়ে যায়, কোথাও 100 কোটি টাকা খরচ করলেও হয় না। এই যে টাকা খরচ করে এবং আগের রাত্রে মানে দরজায় নক করার ভিতর থেকে বলে আমরা 4 জন, ঠিক আছে, মাথা পিছু কত টাকা করে দিতে হবে এটার একটা ইয়া আছে। তো এই জিনিসগুলো করে কিন্তু আপনি বাংলাদেশকে চেঞ্জ করতে পারবেন না। এবং ভোটারদেরকে শুধু ভোটার হিসেবে দেখলে হবে না, তো সে তো সম্মানিত সিটিজেন। এই সম্মানিত নাগরিকদের কাছ থেকে তো আমরা এটা প্রত্যাশা করি, তারা প্রত্যেকটা দলের ম্যানিফেস্টো দেখবে, মানুষ কি যে যাকে সে নির্বাচিত করতে চাচ্ছে সে আসলে কি চায়, কি দিবে, কি প্রমিস করতেছে, এবং সে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কি, সে কি আসলে মানে আনকোশ্চেন মানে প্রশ্নহীন কোনো ব্যক্তিত্ব কিনা, এই বিষয়গুলো আসলে চেক করতে হবে। মোট কথা আমি যেটা বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যদি এই বিষয়গুলো মানে টাকা, মাফিয়াতন্ত্র এবং হচ্ছে মানে অর্থের উপরে, লেনদেনের উপরে ভিত্তি করে, এবং সেই সাথে পরবর্তীতে সরকারে আসলে, ক্ষমতায় আসলে এটা করে দিব, এই ধরনের প্রমিস, এগুলো ছাড়া যদি আমরা কল্পনা করতে না পারি, আপনি এখানে নারীদেরকেও তো পাবেন না। আপনি তো এবার পলিটিক্যাল সিচুয়েশনে দেখতে পাচ্ছেন যে কোনো নারী যার পলিটিক্যাল মানে ফ্যামিলি না, তার বাবা হয়তো কোনো রাজনৈতিক দল করেছে পূর্বে, এরকম ছাড়া কোনো নারীকে আপনি এখন দেখতে পান কি? খুবই কম, রেয়ার। এটা কারণ এটা রিস্কি, তো আপনি নারীদেরকে পাবেন না এইভাবে। এবং সেই সাথে আপনি যারা মাইনরিটি আছে সেই জনগোষ্ঠীগুলো থেকেও আপনি লোক পাবেন না, কারণ তারা তো এমনিতেই ভালনারেবল। তো আমরা যদি মনে করি যে সকলের রিপ্রেজেন্টেশন এখানে আপনি নিশ্চিত করতে হবে, তাহলে রাজনৈতিক সংস্কৃতি মানে চেঞ্জ করা ছাড়া, দলগুলোকে পরিবর্তন করা ছাড়া, দলগুলোর ইন্টারনাল সংস্কার ছাড়া এটা সম্ভব না। আমরা কি একটু ভালো কিছু আশা করতে পারি না আগামীর বাংলাদেশ? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নাগরিকত্বের জায়গা থেকে প্রত্যেকটা মানুষের এটা নিয়ে ভোকাল হওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে হাসিনা যেটা এস্টাবলিশ করে দিচ্ছে, এটা আর কখনোই যাতে ফেরত আসতে না পারে, কোন কোন কারণে এটা ফেরত আসতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে আলাপ করা উচিত। আসলে সময় স্বল্পতা, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে পারছি না। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজনে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, তবে একটি কথা বলতে হচ্ছে যে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে সামনে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে হচ্ছে আগের মতোই সবাইকে একযোগে কাজ করতে হবে। যদি আমাদের সেখানে একযোগে কাজ করতে না পারি, একই বাদনে যদি আমরা সবাইকে বাঁধতে না পারি, তাহলে হচ্ছে আমাদের যে স্বপ্ন এবং সম্ভাবনা সেটি আসলে বিনষ্ট হবে। এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।